কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তোমরা অনেকে কমেন্ট করেছো প্রথম কনসেপ্টটা দেখার পরে। তো ইকোনমি যে সিরিজটা যেটা চলছিল, প্রথম দিন আমি তোমাদেরকে কী করিয়েছিলাম আশা করি তোমাদের মনে আছে। ইকোনমিক্স কী এবং ইকোনমি কী তোমরা দেখেছো আশা করি। ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স কী সেটা আমরা দেখেছিলাম। কোর ইকোনমিক চ্যালেঞ্জেস কী কী ছিল সেটাও আমরা দেখেছিলাম এবং তার সঙ্গে আমরা আলোচনা করেছিলাম ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলে এবং সেই সংক্রান্ত আমরা ডিটেলসে পর্যালোচনা আমরা করেছিলাম। ঠিক আছে, তো আজকের আমরা যেটা করব সেখানে যাওয়ার আগে তোমাদেরকে আমি আবার একবার বলে দিই, যারা তোমরা প্রথমে এই ভিডিওটা দেখছো, আমি তোমাদের বলেছিলাম কি যে এই জিস্ট অফ এনসিইআরটি যেটা আছে, ঠিক আছে, তার উপর ভিত্তি করে ইন্ডিয়ান ইকোনমির পুরো সিরিজ আমার চলছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি একদম সহজ সরল ভাষায় তোমাদেরকে পুরো এন্টায়ার তোমাদের ইকোনমিটা নিয়ে তোমাদেরকে আমি করাবো। ঠিক আছে, এবারে এই জিনিসটাকে পড়তে গেলে বা যার ইকোনমি সম্পর্কে যার কোনো বেসিক, যার কোনো ভিত্তি নেই, কনসেপ্ট নেই, ঠিক আছে, তো আমাদের কিছু বেসিক কিছু থিওরি পড়তে হবে ইকোনমিক্সের। ঠিক আছে, তারপরে সেটা আমরা অ্যাপ্লাই করব ইন্ডিয়ান ইকোনমিতে। আগের দিন তোমরা যারা ক্লাসটা দেখোনি, আমি তোমাদেরকে বলবো সেই ক্লাসটা তোমরা দেখে নাও, তাহলে পুরো যে ফ্লোটা সেটা মেনটেন হবে, তাহলে তোমার জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আজকে যেটা আমরা পড়বো সেখান থেকে সরাসরি প্রশ্ন পড়বে না। ঠিক আছে, মানে অন্ততপক্ষে স্টেট লেভেলে যে এক্সামগুলো যেগুলো হয় সেখানে সরাসরি তেমন কোনো প্রশ্ন থাকবে না। যে তোমরা যদি কেউ সিজিএল দাও, সিএইচএসএল দাও, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো যেগুলো হয় এই ক্লাস থেকে কোশ্চেন থাকে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আর একটা কথা তোমাকে বলে রাখি যে এখান থেকে যেমন স্টেট লেভেল এক্সামে যেমন WBCS হয়ে গেল বা অন্যান্য পরীক্ষা যেগুলো আছে যেমন কোশ্চেন থাকবে না ঠিকই, কিন্তু এইটা আমাদেরকে বুঝতে হবে। কেন না, এই কনসেপ্টটা যেটা আমরা পড়বো ডিমান্ড এবং সাপ্লাই, ঠিক আছে, কনসেপ্ট নাম্বার 2 ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এইটা বুঝলে আমরা পরবর্তীকালে যখন চ্যাপ্টারগুলো আমরা স্টাডি করবো না, ইনফ্লেশন স্টাডি করবো বা অন্যান্য জিনিস যখন আমরা স্টাডি করবো তখন কিন্তু এর অ্যাপ্লিকেশানগুলো সেখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, যার এগ্রিগেট ডিমান্ড সম্পর্কে যার কোনো কনসেপ্ট নেই, এগ্রিগেট সাপ্লাই সম্পর্কে যার কোনো কনসেপ্ট নেই, ইকুইলিব্রিয়াম কাকে বলে যার কোনো কনসেপ্ট নেই, তো তার ক্ষেত্রে কী হয়ে যায় বলো তো, ওই জিনিসগুলো মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে ইকোনমিক্সকে বা ইকোনমিকে মনে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তো চলো আবারও বলছি যে এই সিরিজটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেখানে ইকোনমি থাকে সেই সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে ইউপিএসসি হোক, সিবিএস হোক, এনডিএ হোক, WBCS প্রিলিমস, মেন্স বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। বেসিক থেকে শুরু করে হাই পর্যন্ত সমস্ত কনসেপ্ট আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে, এবং খুব সহজ সরল ভাষায়, ইংরেজিতে থাকলেও আমি একদম পাতি বাংলা ভাষায় তোমাদেরকে আমি বোঝাচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই বা ভয় পাওয়ারও কোনো কারণ নেই। ঠিক আছে, এবং চ্যাপ্টার ওয়াইজ আমি এগুলো করে নেওয়ার পরে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কী করাবো, MCQ করাবো। ঠিক আছে, আগে তোমরা কনসেপ্টটা তো বোঝো, তারপরে আমরা MCQর দিকে যাব। ঠিক আছে, চলো, তো আজকে আমরা পড়বো কি ডিমান্ড এবং সাপ্লাই সম্পর্কে আমরা কিছু বেসিক জিনিসপত্র আমরা পড়বো, যেটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। চলো, ডিমান্ড কাকে বলে, হোয়াট ইজ ডিমান্ড, আমি যদি তোমাদেরকে বলি একটুখানি নিজেরা মনে মনে বলতে থাকো তো, হোয়াট ইজ ডিমান্ড। ঠিক আছে, ডিমান্ডের সঙ্গে আর একটা কথা আছে, দিস ইজ কল্ড ওয়ান্ট, ওয়ান্ট। ঠিক আছে, আচ্ছা, ওয়ান্ট তোমাদের মাথায় যেটা চলছে না আমি বুঝেছি, সেটা হচ্ছে ওয়ান্ট বলে। ঠিক আছে, ডিমান্ড কাকে বলে আমি পরে আসছি। ধরো আমি চাই কি, আমি যদি বলি আমার একটা মোবাইল চাই, আমি যদি বলি আমার মোবাইলের প্রয়োজন রয়েছে, আমার ল্যাপটপের প্রয়োজন রয়েছে, আমার ফ্যানের প্রয়োজন রয়েছে, এই খুব গরম পড়েছে, ঠিক আছে, একটা এসি হলে খুব ভালো হয়, যদিও গাছ লাগাও, এসি নয় গাছ লাগাও। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এইগুলোকে যদি আমি বলি আমি চাই মানে কি সেটা ডিমান্ড। আমি যা কিছু চাই, আমার মাথায় যা আসে, তোমরা যারা অ্যাসপিরেন্ট যারা আছো, পড়াশুনো করছো, ঠিক কিনা, তোমাদের একটা মাথায় ডিজায়ার থাকে, অনেকেরই ছেলেদের একটা ডিজায়ার থাকে যে চাকরি পেলে আমি একটা বাইক কিনবো, তাহলে সেটা কি তোমার ডিমান্ড হলো? মানে তুমি যে মনে মনে ভাবলে আমি একটা বাইক কিনবো, তোমার সঙ্গে সঙ্গে কি বাজারে ডিমান্ড হয়ে গেল? না বাবা, এটাকে আমরা কি বলবো, এইগুলোকে আমরা বলবো ওয়ান্ট, আমি চাই, তাই না? আগের দিন আমরা পড়েছিলাম যে আনলিমিটেড ওয়ান্টগুলোকে আমরা কী করবো না, ডিমান্ডে কনভার্ট করতে গেলে তার একটা প্রসিডিওর আছে, ঠিক কি না? তো এই আনলিমিটেড ওয়ান্টগুলোকে কীভাবে আমরা সেটাকে ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারি, যাতে আমরা আনলিমিটেড ওয়ান্টগুলোকে আমরা ফুলফিল করতে পারি, সেটাই তো ছিল আমাদের স্টাডি অফ ইকোনমিক্স, ঠিক কি না? এবং কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যখন আমরা সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করবো, বলেছিলাম কি ইকোনমি। হোক তোমরা আগের দিনের ক্লাসটা যারা দেখেছো তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আচ্ছা, তাহলে ওয়ান্ট কাকে বলে? তো আমি যা চাই সেটাই আমার ওয়ান্ট, যা আমি চাই। কিন্তু বাবা আমি চাইলে তো হবে না, ছোট্ট একটা গল্প বলছি, তোমরা আশা করি বুঝতে পারবে। ধরো তোমরা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, দুম করে একটা টি শার্ট তোমার চোখে পড়লো, টি শার্টটা তোমার খুব পছন্দ হলো, ঠিক আছে, গিয়ে তুমি বললে কি যে এই টি শার্টটার দাম কত, ঠিক তো? গিয়ে আমরা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি যে টি শার্টটার দাম কত?
তো দোকানদার বললো সাপোজ যে টি শার্টটার দাম 1000 টাকা ধরে নাও, ঠিক আছে? টি শার্টটার দাম কত? 1000 টাকা। তুমি মানি ব্যাগটা বার করে দেখলে তোমার কাছে 800 টাকা আছে। বলো তোমার কি ডিমান্ড হবে? তুমি কি টি শার্টটা কিনতে পারবে? তো অবভিয়াসলি না, তুমি কিনতে পারবে না, ঠিক? দোকানদার তখন কি বলবে? এই কথাটাই বলবে, পয়সা লায়া, টাকা কি এনেছো? ঠিক? তো তুমি বলবে যে কি, যে রেখে দিন, আমি নেক্সট দিন আসি, আমি নিয়ে যাব। পরের দিন তুমি গেলে দোকানে এবং 1000 টাকা নিয়েই গেছো। ভালো করে এই গল্পগুলো শুনবে, এই গল্পের ভেতরেই পুরো কনসেপ্ট লুকিয়ে থাকে এবং আছেও, ঠিক আছে? তুমি 1000 টাকা নিয়ে গেছো, দোকানদারকে গিয়ে বলে দাও আগের দিনে যে টি শার্টটা আমি দেখেছিলাম টি শার্টটা দাও। দোকানদার তোমাকে বললো ওই টি শার্টটা তো আরেকজন নিয়ে চলে গেছে, অন্য একটা টি শার্ট আছে। বলো তুমি কি কিনবে টি শার্টটা, যে টি শার্টটা তোমার জন্য অন্য একটা টি শার্ট রেখেছে? তোমাকে যে দোকানদার যেটা দেখাচ্ছে, তুমি কি নেবে? নিশ্চয়ই নেবে না। এখন তুমি কেন নেবে না? এখন তো তোমার কাছে টাকা আছে, তাহলে কি প্রবলেম? তুমি বলবে দাদা আমার চয়েস হচ্ছে না। কি হচ্ছে না দাদা আমার? দাদা আমার কি হচ্ছে না? দাদা আমার চয়েস হচ্ছে না, আমার চয়েস হচ্ছে না। আর ডিমান্ড কাকে বলে? হোয়াট ইজ ডিমান্ড? তো বুঝে গেছি। ডিমান্ড বলতে বোঝায় কি, যে আমার পারচেজিং পাওয়ার তো থাকবেই, আমার কেনার ক্ষমতা তো থাকবেই, তার সাথে সাথে যে জিনিসটা আমি কিনতে চাই সেই জিনিসটা কী হতে হবে না, আমার চয়েসে তো হতে হবে, তাই না? আমার পছন্দের হতে হবে। তাহলে আমার পছন্দের সঙ্গে আমার চয়েসের সাথে যদি আমার পারচেজিং পাওয়ারটা মিট করে, আমার চয়েসের সাথে যদি আমার পারচেজিং পাওয়ারটা যদি মিট করে, তাহলে যেটা হবে সেটাকেই না ডিমান্ড, ঠিক? তাহলে আমি যদি বাংলায় বলি, ডিমান্ড কাকে বলে? ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা। কি বললাম? ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা, এবং অবশ্যই তাতে কি থাকবে না, তাতে পছন্দটাও ইনক্লুডেড থাকবে। তাহলে আমার পছন্দ থাকবে, প্লাস আমার ক্রয় ক্ষমতা থাকতে হবে, হ্যাঁ, এবং কেনার ইচ্ছেটাও থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমার পছন্দ থাকতে হবে, ক্রয় ক্ষমতা থাকতে হবে এবং কেনার ইচ্ছে থাকতে হবে। তিনটে যখন একসঙ্গে মিট করবে, তাহলে যেটা হবে সেটাকে আমরা কি বলবো? ডিমান্ড বলবো। আদারওয়াইজ সেগুলোকে আমরা ডিমান্ড বলবো না। কারোর চয়েস আছে, ঠিক আছে, ক্রয় ক্ষমতাও আছে, কিন্তু তার কেনার ইচ্ছে নেই, তাহলে কি ডিমান্ড হবে? হবে না। ডিমান্ডের বাংলা মানে হচ্ছে চাহিদা। বাংলা মানে কি? চাহিদা, ঠিক আছে? চাহিদা, মাইন্ড ইট, ঠিক আছে? তাহলে ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছাকে আমরা কি বলবো না, চাহিদা বলবো, ঠিক? ডিমান্ড ইজ ব্যাকড বাই পারচেজিং পাওয়ার উইথ প্রেফারেন্স অফ চয়েস, ঠিক আছে? তাহলে চয়েসের সাথে সাথে যখন যদি আমার পারচেজিং পাওয়ারটাও যদি অ্যাড হয়ে যায় এবং কেনার যদি আমার ইচ্ছে থাকে, তাহলে তাকে আমরা কি বলবো না, ডিমান্ড বলবো, ঠিক? তাহলে যদি আমরা বুঝে থাকি এই জিনিসটা, তাহলে আমরা একটুখানি দেখে নিই হোয়াট ইজ ডিমান্ড। যেই কথাটা তোমাদেরকে বললাম আমি, সেই কথাটাই এখানে কী আছে, এখানে লেখা আছে, ঠিক আছে? ডিমান্ড ইজ অ্যান ইকোনমিক কনসেপ্ট দ্যাট রিলেটস টু আ কনজিউমার্স ডিজায়ার টু পারচেজ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড উইলিংনেস টু পে আ স্পেসিফিক প্রাইস ফর দেম, ঠিক আছে? তাহলে তোমার কেনার ইচ্ছে থাকতে হবে, এবং তার জন্য কী বললাম না, তোমার চয়েস থাকতে হবে, এবং প্যারালালি কী করতে হবে না, তোমার পারচেজিং পাওয়ার থাকতে হবে। এই তিনটে মিট করলে তবে যেটা হবে তাকে আমরা কি বলবো না, ডিমান্ড বলবো, ঠিক? কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম হয় কমেন্ট করে করে জানিও, আমি নেক্সট দিন ক্লাসে আমি অবশ্যই সেই প্রবলেমগুলো তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক? নেক্সট আসো যে কী কী ফ্যাক্টর আছে যেগুলো ডিমান্ডকে এফেক্ট করে। খুব ইম্পর্টেন্ট, ভয়ানক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কী কী ফ্যাক্টর আছে যেগুলো ডিমান্ডকে কী করে, ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? বা ফ্যাক্টরস অফ ডিমান্ড, কী কী ফ্যাক্টর আছে? দেখো, প্রথমত আমি যদি বলি যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, তোমার মাথায় কি আসে? নাম্বার ওয়ান, প্রাইস, দাম, ঠিক কি না? তাহলে প্রথমত হচ্ছে প্রাইস, দাম। কি লেখা আছে বলে দেখার প্রয়োজন নেই, তুমি নিজে বলো না, তুমি যখন কোনো কিছু কিনতে যাও তোমার মাথায় কি কি চলে, সেইগুলোই হচ্ছে ফ্যাক্টরস অফ ডিমান্ড, আর কিচ্ছু না। জীবনের বাইরে বেরিয়ে ইকোনমি নয়, ঠিক আছে? এটা ইকোনমিক্স বলো, হ্যাঁ, যেটা একটা এলাকায় লাগু হলে ইকোনমি, সেটা জীবনের সাথে কিন্তু জুড়ে থাকে, ঠিক আছে? যা শিখবো আমরা জীবন থেকেই শিখবো। চলো, তাহলে কী বললাম? তাহলে আমরা বাজারে গিয়ে কোনো কিছু কিনতে গেলে প্রথমে কী আছে, জিনিসটার দাম কত, ঠিক কি না? তাহলে এটা একটা জিনিস, ঠিক? দ্বিতীয়ত কী হয় না, দাম কত জানলাম, ইনকাম, ঠিক কি না? ইনকাম, আমার মনে হলো আমি একটা বাইক কিনবো, কিন্তু আমার ইনকাম যদি কম হয়, তা আমার মনে হলো তো হবে না। ইনকাম যদি কম হয় কী করে হবে? তা নেক্সট কি, ইনকাম, ঠিক? ইনকাম, তোমার ইনকাম। নেক্সট আসো আরেকটা কী হয় না, রবিবার দিন জেনারেলি হয় কি, যে বাড়িতে মাংস হয়, ধরে নাও রবিবার দিন কী হয়, বাড়িতে মাংস হয়। এবারে তুমি বাজারে গিয়ে মা তোমাকে বলেছে যে যাও
যে যা বাজার থেকে মুরগি কিনে আন, ধরো বলেছে। তুমি বাজারে গিয়ে দেখলে যে মুরগির দাম আকাশ ছোঁয়া, 280 টাকা 250 টাকা করে চিকেনের দাম হয়েছে। পাশে একটা মাছের দোকান বসেছে, সে বলছে একদম ভালো কাতলা মাছ বিক্রি হচ্ছে 250 টাকা করে কিলো, ধরে নাও হতে পারে ভালো কাতলা মাছ 250 টাকা করে কিলো, ওই দিন আবার চিকেনের দামও 250 টাকা করে কিলো। জেনারেলি চিকেনের দাম কী থাকে, 180-90 টাকা করে থাকে ধরে নাও। এবারে সাধারণের থেকে আজকের চিকেনের দাম বেশি আছে। কাতলা মাছের দাম জেনারেলি কী থাকে, 300 টাকা 350 টাকা করে কিলো থাকে। তাহলে কাতলা মাছের দাম কি অন্যান্য দিনের থেকে আজকের একটু কম আছে। তুমি যখন বাজারে গিয়ে দেখলে যে চিকেনের এবং কাতলা মাছের দাম সেম, তো তুমি কোনটা কিনবে বলো তো? কোনটা কিনবে? মনে কী হয়, বলছে কাতলা মাছ এত কম দামে পাইনি, চলো কাতলা মাছটাই কিনে নিই। হয় কি হয় না? তাহলে তুমি বাজারে গেছিলে চিকেন কিনতে, নিয়ে এলে কী কিনে না, কাতলা মাছ, ঠিক কি না? তাহলে এটা আমরা দেখব কি, এটাকে আমরা বলি কি সাবস্টিটিউট এফেক্ট, ঠিক আছে? এটাকে আমরা বলি কি, বা প্রাইস অফ রিলেটেড কমোডিটি, যেগুলোকে আমরা সাবস্টিটিউট বলতে রিলেটেড ভাই, প্রাইস অফ সাবস্টিটিউট কমোডিটি। সাবস্টিটিউট কমোডিটি বলতে বোঝায়, আমি বলে দিচ্ছি একটা একটা করে বলে দেবো, প্রত্যেকটা আমি ডিটেলসে আলোচনা করে দেবো, একটু লম্বা হবে, সময় না দিলে তো স্বাভাবিকভাবে তুমি যদি বলো যে আমি সময় দেবো না, তুমি শিখবে কী করে বলো? আমি তোমাকে কী করে শেখাবো বলো? সময় তো বাবা একটু দিতে হবে, ঠিক কি না? চুপটি করে শুনতে থাকো, ঠিক আছে? তোমার ইকোনমির যা প্রবলেম হয় আমি বুঝে নেবো, ঠিক আছে? তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আচ্ছা, ধরুন চা আর কফি একটা সাবস্টিটিউট, মানে যে কমোডিটি একটার বদলে আমি আর একটা কনজিউম করতে পারি, সেটাকে আমরা বলি কি সাবস্টিটিউট কমোডিটি, ঠিক আছে? ধরো আমরা যদি গিয়ে বলি চা না কফি, ঠিক আছে? চা নাকি কফি, মানে কি আইদার অর, হয় তুমি চা খাও নয় কফি খাও, দুটো নিশ্চয়ই একসাথে আমরা খাই না পাগল ছাড়া, ঠিক তো? হয় চা নয় কফি, হয় মাছ নয় মাংস। আচ্ছা, এই সম্পর্কে আমি 2-1টা কথা বলে নেই। সেটা হচ্ছে ইকোনমি বা ইকোনমিক্স যখন আমরা পড়বো না, এখানে জন মার্শাল নাম তোমরা শুনে থাকবে। তো তিনি বলতেন যে একজন ইকোনমিক ম্যান, তার যা বিহেভিয়ার, সেই রিলেটেড স্টাডি হচ্ছে এখানে আমরা করি, ঠিক আছে? এক্সেপশনাল কোনো কিছু আমরা স্টাডি করি না। তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার বিয়ে বাড়িতে গেছিলাম, ওখানে তো মাছ আর মাংস একসাথে হচ্ছিল না, ঠিক আছে? তো আমরা এক্সেপশনাল কোনো কেস নিয়ে আমরা বলবো না, ইন জেনারেল যা ঘটে সেই জিনিসগুলো নিয়েই আমরা আলোচনা করবো। তোমরাও পরীক্ষার হলে যখন তোমরা এরকম কোনো কিছু কনসিডার করবে, ইন জেনারেল যেটা হয় সেটা নিয়ে কনসিডার করো, এক্সেপশনাল কিছু নিয়ে নয়। বোঝা গেল কি বললাম? চলো, তাহলে সাবস্টিটিউট কমোডিটি আমরা বুঝে গেলাম যে একটার বদলে আর একটা ইউজ করলাম, হয় মাছ নয় মাংস, ঠিক? আচ্ছা, নেক্সট হয় কি যে চেঞ্জ ইন টেস্ট, ঠিক আছে? তুমি ধরো একটা জিনিস খেয়ে তুমি বলছো দূর আর ভালো লাগে না, কোনো একটা পার্টিকুলার একই রকম টাইপ অফ শার্ট পরে তুমি বল দূর আর ভালো লাগে না, আমি একটু টেস্ট বদলাই। তাহলে এই জন্যও কী হয়, ডিমান্ডে এফেক্ট হয় কি হয় না? আচ্ছা, সিজনাল মানে কি, যেমন ধরো গরমের সময় যদি আমি বলি যে আমি যদি বলি রাশিয়াতে এসি বিক্রি করবো, চলবে? লজিক কী বলে বলো? রাশিয়াতে আমি কী করবো, এসি বিক্রি করবো, হবে কি? আন্টার্কটিকে গিয়ে যদি বলি আমি এসি বিক্রি করবো, চলবে না? কারণ ওই সমস্ত দেশে অলরেডি খুবই ঠান্ডা আছে, ঠিক আছে? আন্টার্কটিক দুদিকেই খুবই ঠান্ডা, দুটো পোলার এরিয়া, ঠিক না? তো স্বাভাবিকভাবে যেই সমস্ত জায়গা খুবই ঠান্ডা বেশি, সেখানে হিটার বেশি চলবে, ঠিক না? আমাদের মতো দেশগুলোতে যেগুলো আছে সেখানে এসি বেশি বিক্রি হবে, ঠিক কি না? এবং সেটা তো হয়। তাহলে এটা সিজনাল একটা কিন্তু ডিপেন্ড। আমরা শীতকালে নিশ্চয়ই এসি বিক্রি বেশি হয় না, বর্ষাকালে ছাতা বেশি বিক্রি হয় স্বাভাবিক, শীতকালে ছাতা বেশি বিক্রি হয় না, হ্যাঁ, সেখানে আবার সোয়েটার বেশি বিক্রি হয়, ঠিক কি না? তো সিজনালের উপর ভিত্তি করে বা কী বলবো, মরশুমের উপর ভিত্তি করে কী হয়, তোমার ডিমান্ডের এফেক্ট হয়, ঠিক? আর হচ্ছে কি অ্যাডভার্টাইজিং। ছোটোবেলায় তোমরা একটা মনে করার চেষ্টা করো, তোমরা যারা ছোটোবেলায় তোমরা অ্যাড দেখেছো কি, যে ওই একটা বিনা গ্যাসওয়ালা পারফিউম মনে পড়ে দিত, তারপরে বলো কি যে ফগ এলো কি না? তো এরকম সব অ্যাড দিচ্ছে, বলছে না এগুলো সব বিনা গ্যাসওয়ালা পারফিউম, হ্যাঁ, এবং তারপরে বলছে কি যে ক্যা চল রা হ্যায় জনাব, তো হিন্দুস্তান মে তো ফগ চল রা হ্যায়, ঠিক কি না? তো এইরকম করে মাথায় এমন ঢোকানো হয়, বাবা এই জিনিসটা না কিনলে আমার জীবনটা বোধহয় বরবাদ হয়ে গেল, হয় কি না? বা বললো বাবা পাশের বাড়িতে ফ্রিজ এসছে, আমাদের বাড়িতে কেন নেই, ঠিক কি না? বা এমন করে অ্যাড দেওয়া হয়, অ্যাডভার্টাইজমেন্ট এমন করে দেওয়ানো হয় যে না হলে নয়, পাগল এই জিনিসটা না পেলে আমার জীবনটা বোধহয় ব্যর্থ হয়ে গেল, ঠিক? বা আমার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা বোধহয় সব থেকে নিকৃষ্ট, পাশের বাড়িতে যে জিনিসটা আছে সেই জিনিসটাই বোধহয় সব থেকে ভালো। বাবা ক্যাটরিনা কাইফ অ্যাড দেয়, তার মানে এই জিনিসটা তো কিনতেই হবে, বোঝা গেল? হয় কি হয় না, জেনারেল জিনিস। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কী করে
না ডিমান্ডকে কিন্তু এফেক্ট করে। আর একটা জিনিসও করে, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট। তো স্বাভাবিকভাবে তুমি বলো তো, ন্যাচারালি রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয়, তুমি নিজে বলো রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয়, হ্যাঁ, তুমি কি তখন তুমি কি লোন নিয়ে কোনো জিনিস কিনবে? নাকি রেট অফ ইন্টারেস্ট কম হলে তুমি লোন নিয়ে জিনিস কিনবে? বলো বলো, 1 2 3, ঠিক কি না? তার রেট অফ ইন্টারেস্ট যদি কম হয়, স্বাভাবিকভাবে তুমি লোন নেবে এবং তখন তুমি লোন নিয়ে কোনো জিনিস কিনবে, তো ডিমান্ড কী হবে? বাড়বে, ঠিক কি না? আর যদি রেট অফ ইন্টারেস্ট বেশি হয়, তাহলে কী হবে? স্বাভাবিকভাবে কী হবে? ডিমান্ড কম হবে। তাহলে এই সমস্ত কিছুকে কী বলা হয়? না ফ্যাক্টরস অফ ডিমান্ড। তা চলো একটা ফ্যাক্টরস অফ ডিমান্ডকে আমরা কী করি, আমরা দেখি। প্রথমত তো প্রাইস। কোনো দ্রব্যের যদি দাম বেশি হয়, বলো দ্রব্যের যদি দাম বেশি হয়, তুমি কি বেশি বেশি কিনবে না কম করে কিনবে? আহামরি বাবার দরকার নেই, স্বাভাবিক কম করেই কিনবে, ঠিক কিনা? দ্বিতীয়ত ইনকাম অফ কনজিউমার, বলো ইনকাম যদি বেশি হয়, বেশি কিনবে কিনা? স্বাভাবিক, ইনকাম বেশি তো বেশি কিনবে, ইনকাম কম তো কম করেই কিনবে। জেনারেলি তোমরা যারা মেসে থাকো, কী হয় বলো তো, যে মাসের শুরুতে টাকা পয়সা থাকে, বেশি বেশি করে কিনে নিলাম, আর যেই না 15 তারিখ 20 তারিখ পেরিয়ে গেল, কী হয় তখন? যে তখন অর্থনীতিতে টান পড়ে, ভাঁড়ারে তখন টান পড়ে, তখন বাজেটটা তখন কমাতে হয়। বাবা মাছ 1 কিলো, না 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 একটু কম করে এনো, একটু সস্তা দেখে মাছ এনো, হয় কিনা? এইগুলোই জিনিস। তাহলে এগুলো সমস্ত কিছুই ইকোনমিক পড়ে বা ইকোনমিক্স বুঝে যে আমরা করি তা নয়, এগুলো হিউম্যান বিহেভিয়ার, আর সেইগুলোকেই তো আমরা স্টাডি করছি, বাস সিম্পল জিনিস, ঠিক কিনা? প্রাইস অফ সাবস্টিটিউট আমরা দেখেছিলাম, চা আর কফি। জেনারেলি হয় কি, চায়ের দাম কম থাকে, কফির দাম বেশি থাকে। কিন্তু একটা সুপার মার্কেটে এমনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে দেখা গেল একটা কফির সঙ্গে আরেকটা কফি ফ্রি দিচ্ছে। ওরে বাবা, ক্যালকুলেট করে দেখলাম যে দামে একটু সস্তা হচ্ছে, নে কিনে নে, হয় কি না? এইভাবেই হয়, এইগুলোই হয়। তখন আমরা কী করলাম? চা না কিনে কফি কিনে নিলাম, ঠিক কি না? নেক্সট কী বলছে? অ্যাডভার্টাইজমেন্ট। যত বেশি 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 করে অ্যাডভার্টাইজ দেওয়া হবে, তোমার সামনে পাগল করে দেওয়া, তোমার মনে হবে কি এটা ছাড়া জীবন আমার বৃথা, iPhone 14 Pro আমার চাই, ঠিক কি না? কিন্তু তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কী করে? বেশি অ্যাডভার্টাইজমেন্ট তো বেশি বিক্রি, লেস অ্যাডভার্টাইজমেন্ট লেস বিক্রি, ঠিক। সিজনালিটি, তো এটা আমি তোমাদেরকে বললাম। তো ডিপেন্ডিং আপন সিজন, মানে সিজন, তো যখন যেমন সিজন সেই জিনিসপত্র তেমন বিক্রি হবে। যেমন শীতের সময় লেপ কম্বল, মানে গরমের পোশাক বেশি বিক্রি হবে। গরমের সময় কী হবে না, ঠান্ডা করে এমন কিছু বেশি বিক্রি হবে। আইসক্রিম, তুমি বলো তো, এই যে কোকাকোলা হোক, থামস আপ, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো শীতকালের থেকে গরমকালেই না বেশি বিক্রি হয়, ঠিক কি না? আর কি দেখলো আমরা দেখলাম কি, ইন্টারেস্ট রেট কম হলে, ইন্টারেস্ট রেট যদি কম হয় ডিমান্ড বেশি হবে, ইন্টারেস্ট রেট যদি বেশি হয় ডিমান্ড কম হবে। এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি দেখলাম না ফ্যাক্টরস অফ ডিমান্ড। বুঝতে পেরেছো? খালি হ্যাঁ না বলে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোনো চাপ নেই। নেক্সট, এই জিনিসগুলো না তোমার যদি সত্যি সত্যি মাথায় ঢুকে থাকে, আমি প্রমিস করলাম যাদের ইনফ্লেশন নিয়ে গন্ডগোল আছে, ইনফ্লেশন বায়াত কাকে এলায়, যদি এই জিনিসটা যদি তোমার সত্যি সত্যি মাথায় ঢুকে থাকে, একদম চুরি মেরে মেরে ইনফ্লেশনকে আমরা সলভ করে ফেলবো, কিচ্ছু নেই, নাথিং এলস, ঠিক আছে? যাই প্রশ্ন দিক সলভ করে ফেলবো, গ্যারান্টি, ঠিক? চলো নেক্সট আসে ল অফ ডিমান্ড। এবার এত সময় তোমাদের যা পড়ালাম আমি, কী পড়ালাম আমি? যে দাম যদি বেশি হয় ডিমান্ড কম হবে, রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয় ডিমান্ড কম হবে, ইনকাম যদি বেশি হয় ডিমান্ড বাড়বে, ইনকাম যদি কম হয় ডিমান্ড কম হবে। পড়ালাম কি না এত সময় ধরে? কিন্তু এই কথাটা না সবসময় খাটে না। কি বললাম? এই কথাটা সবসময় খাটে না। আচ্ছা, কেন খাটে না, কী ব্যাপার, যাওয়ার আগে আমি তোমাদের আগে ল অফ ডিমান্ডটা বোঝাই। ভালো করে বাবা মন দিয়ে বুঝবে, একবার ভালো করে মন দিয়ে বুঝে নাও, ঠিক? এই যে ফ্যাক্টর অফ ডিমান্ড যেগুলো আমি বললাম না, যেই ফ্যাক্টর অফ ডিমান্ড আমি যেগুলো বললাম, দাম ছাড়া, ভালো করে বুঝবে, দাম ছাড়া রিমেনিং যে কটা আইটেম আছে, দাম ছাড়া, প্রাইস ছাড়া রিমেনিং যে কটা আইটেম আছে, সেগুলোকে যদি আমি ফিক্সড রাখি, আনচেঞ্জ রাখি, যদি আমরা আনচেঞ্জ রাখি, যদি ফিক্সড রাখি, যদি পরিবর্তন না করি, মানে যদি অপরিবর্তন রাখি, ঠিক আছে, বাংলাতেই বলছি, যদি অপরিবর্তন রাখি মানে কি, শুধুমাত্র দামটা পরিবর্তন হবে, রিমেনিং যে কটা ফ্যাক্টরস আছে সেগুলো কী হবে, অপরিবর্তন অবস্থায় থাকবে, তাহলে ল অফ ডিমান্ড কী হবে, কার্যকরী হবে, ঠিক? তো ল অফ ডিমান্ড এটা বলে কি, যে আদার ফ্যাক্টরস যদি সেম থাকে, এমতো অবস্থায় আদার ফ্যাক্টর মানে ধরো ইনকাম, ঠিক আছে, প্রাইস অফ দ্য সাবস্টিটিউট কমোডিটি, যা তোমাদের পড়ালাম, ঠিক আছে, সেইগুলো ফিক্স থাকাকালীন
কোনো দ্রব্যের যদি দাম বাড়ে, কোনো দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে কী হবে না, তার ডিমান্ড কমে যাবে, আর কোনো দ্রব্যের যদি দাম কমে তার ডিমান্ড বেড়ে যাবে। ঠিক বোঝা গেল? তাহলে আমি কী বললাম, আমি কী বললাম যে আদার ফ্যাক্টর যেগুলো ছিল সেগুলো আনচেঞ্জ অবস্থায় যদি যদি কী হয়, যদি দাম বাড়ে তাহলে কী হবে না, ডিমান্ড কমে যাবে। ঠিক তো? ল অফ ডিমান্ড স্টেট দ্যাট দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশন বিটুইন দ্য প্রাইস অফ এ কমোডিটি অ্যান্ড ইটস কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি, পরিমাণ, কম বেশি সেটার কথা বলেছে, কোয়ান্টিটি ডিমান্ড। অ্যাজুমিং অল আদার ফ্যাক্টরস এফেক্টিং ডিমান্ড রিমেইন কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সেগুলো স্থির থাকাকালীন এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, কারণ মাথায় চলতেই পারে স্যার যদি চেঞ্জ হয় তো কী এফেক্ট হবে, যদি চেঞ্জ হয় তো কী এফেক্ট হবে, যদি প্রাইস ছাড়া যদি বাকিগুলো চেঞ্জ হয় তো কী এফেক্ট হবে, আর কিছুই হবে না, ল অফ ডিমান্ড কার্যকরী হবে না। সেক্ষেত্রে ল অফ ডিমান্ড কার্যকরী হবে না। কেন হবে না প্রমাণ করে দিচ্ছি, দেখো না। ধরো প্রাইস বেড়েছে, ধরো না প্রাইস বেড়েছে, কোনো ব্যক্তি বলছে আমার ইনকামও বেড়েছে, বলুন ডিমান্ডের কি কোনো এফেক্ট হবে, ডিমান্ডের কি কোনো এফেক্ট হবে? যদি দ্রব্য সামগ্রীর দাম বাড়ে তোমার ইনকামও যদি বেড়ে যায় কী এফেক্ট হবে, কোনো এফেক্টই হবে না। তো ল অফ ডিমান্ড কার্যকরী হবে না, সিম্পল জিনিস। আমি কি বললাম, প্রাইস অফ সাবস্টিটিউট গুড, ঠিক আছে, ধরুন যে দ্রব্যটা তুমি কিনতে যে গেছো সেই জিনিসটার দাম বেড়েছে, হিসাব মতো কি ডিমান্ড কমে যাওয়ার কথা তো। কিন্তু যদি এমন হয় রিলেটেড গুডসের দামও বেড়ে গেছে তাহলে কী করে হবে, এফেক্টই হবে না, হবে না, ল অফ ডিমান্ড কার্যকরী হবে না। ঠিক আছে, অ্যাডভার্টাইজিং, বেশি বেশি করে এমন অ্যাডভার্টাইজ দেওয়া হলো যে তুমি ওটাতেই কিনতে, যাই টাকা লাগে লাগুক আমি ওটাই কিনবো, ঠিক আছে, ওটাই কিনবো, কী হবে, ল অফ ডিমান্ড কার্যকরী হবে না, সিম্পল জিনিস। ঠিক আছে, তা বোঝা গেল। তার রিমেইনিং ফ্যাক্টরগুলোকে আনচেঞ্জ থাকা অবস্থায় কোনো দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে কী হবে, তার ডিমান্ড কমবে, কমবে, ঠিক আছে, আর কোনো দ্রব্যের যদি দাম কমে তার ডিমান্ড বাড়বে। তো এই কথাগুলো যেন মাথায় ফিক্স থাকে, পরে কিন্তু এন্টায়ার ইকোনমিতে এর অ্যাপ্লিকেশান দেখতে পাবো। বারবার বলছি, আর তোমাদের যাদের মনে হচ্ছে যে এই ক্লাসগুলো প্রয়োজন নেই, ইউ ক্যান ইগনোর ইট, এই ক্লাস তোমার জন্য নয়, ঠিক আছে। চলো তো চলো এবার ডিমান্ড কার্ভ দেখতে কেমন হয় দেখা যাক। ডিমান্ড কার্ভ দেখতে কেমন হয়, তো ধরে নাও এটা প্রাইস এবং এটা ডিমান্ড। ধরে নাও আলুর দাম 5 টাকা, ঠিক আছে, তো ধরে নাও 100 কিলো, মানে আলুর দাম যদি 5 টাকা হয় তো তুমি 100 ইউনিট আলু কেনো, ছেড়ে দাও, দরকার নেই। তো 5 টাকা, আমি আলু টালু বলছি না, ধরো 5 টাকায় 100 ইউনিট ডিমান্ড হয়, তো 4 টাকায় কী হওয়া উচিত, দাম কমেছে ডিমান্ড বাড়বে, তারপর বেড়েছে 200 ইউনিট। 3 টাকা দাম আরও কমেছে তো ডিমান্ড আরও বাড়বে, ঠিক কি না? তো 2 টাকা 1 টাকা। তাহলে এখান থেকে আমরা একটা সিম্পল স্টেটমেন্ট ড্র করতে পারি। কী স্টেটমেন্ট ড্র করতে পারি না, যখন প্রাইস ম্যাক্সিমাম, যখন প্রাইস ম্যাক্সিমাম তখন ডিমান্ড হয় মিনিমাম, হ্যাঁ কি না? যখন প্রাইস ম্যাক্সিমাম তখন ডিমান্ড হয় মিনিমাম, হ্যাঁ কি না? হ্যাঁ তো, এক্স্যাক্টলি। আর যখন প্রাইস হয় মিনিমাম তখন ডিমান্ড হয় ম্যাক্সিমাম। বা সিম্পল জিনিস, কনসেপ্টেরই বাত হয়, এতটাই সহজ, এতটাই সহজ, ঠিক তো? তো চলো এইটাকে আমরা খালি কী করব, একটা ছবিতে পুট করে দেবো, বাস কাজ শেষ। আচ্ছা, কেন শিখবো বোঝাবো বাবা, সময় আসলে এই জিনিসগুলো অ্যাপ্লিকেশান আমি তোমাদের হাতে ধরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো, তো এই রেখাতে আমরা কি করছি, আমরা প্রাইস পরিমাপ করছি এবং এইখানে কি করছি, কোয়ালিটি ডিমান্ড, ঠিক আছে, লেখা আছে দেখানো, এই দিকটা প্রাইস, এই দিকটা কি তোমার হচ্ছে, সরি কোয়ালিটি নয়, মাই মিস্টেক, কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক আছে, পরিমাণ মতো। দেখো তো দাম 5 টাকা, তাহলে এখানে আমি পুট করলাম 1 2 3 4 5, ঝামেলা শেষ। এদিকেও তেমন আমি করছি 100 200 300 400 500, সিম্পল গ্রাফে আমি কেটে নিলাম। তো 5 টাকা, তো 5 টাকায় কত ছিল, 100। তাহলে যখন দাম বেশি তখন ডিমান্ড কী হবে, মিনিমাম, বলেছি কি তো, ম্যাক্সিমাম প্রাইস মিনিমাম ডিমান্ড, মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম ডিমান্ড, ঝামেলা শেষ। ঠিক, দাম একটু কমছে ডিমান্ড আরেকটু বাড়ছে, দাম আরও কমছে ডিমান্ড আরও বাড়ছে, দাম আরও কমছে ডিমান্ড আরও বাড়ছে, দাম একদম মিনিমাম ডিমান্ড একদম ম্যাক্সিমাম, ঝামেলা শেষ, ঠিক তো? এবারে কি করব না, এই বিন্দুগুলো যেগুলো পেলাম না, এই যে বিন্দুগুলো, ঠিক আছে, এই বিন্দুগুলোকে যদি আমরা একটা রেখা দিয়ে যদি যোগ করে দিই, যে কার্ভটা পাবো সেই কার্ভটাই আমরা কি বলবো, ডিমান্ড কার্ভ। কী বলবো আমরা, ডিমান্ড কার্ভ, মাইন্ড ইট। সেই কার্ভটাকে আমরা কি বলবো, ডিমান্ড কার্ভ। সিজিএলে আসা প্রশ্ন, ডিমান্ড কার্ভ দেখতে কেমন হয় বলো, ডিমান্ড কার্ভ দেখতে কেমন হয়, ওপর দিকে না নিচের দিকে গেছে? তো ডিমান্ড কার্ভ নিম্নমুখী, ডিমান্ড কার্ভ নিম্নমুখী হয়, নিচের দিকে হয়, দেখতে পাচ্ছ ডিমান্ড কার্ভ নিম্নমুখী, ঠিক আছে। কিন্তু যদি তোমাদেরকে কখনো তুই প্রশ্ন করে
যে ডিমান্ড কার্ভ কি নেগেটিভ হতে পারে? মানে যদি এটাকে আমি টানি, যদি এরকে নিচের দিকে যেতে পারে, ক্রস করে কি নিচের দিকে যেতে পারে? তুমি বলবে না, নেগেটিভ ডিমান্ড হয়। মানে এরকম কি কখনো হয়? তুমি দোকানে গিয়ে কিছু মাল কিনেছো, উল্টে তোমাকে দোকানদার টাকা দিয়েছে, এরকম হয়? খালি একবার কেউ বলো হ্যাঁ হয়, বলো আমি তাহলে ওই দোকানে যাব, বলো কখনো এরকম কি হয় যে তুমি দোকান থেকে কিছু কিনেছো, উল্টে দোকানদার তোমাকে টাকা দিয়েছে? এরকম হয়? হয় কি? স্বাভাবিক হয় না। ঠিক আছে, তো ডিমান্ড কার্ভ কখনো নেগেটিভ হয় না, এই কথাটাও যেন মাথায় থাকে। ঠিক আছে, ডিমান্ড কার্ভ কখনো নেগেটিভ হবে না। ঠিক আছে, মানে এই যে রেখাটা ক্রস করে কখনো নিচের দিকে নামবে না, কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, চলো তাহলে যদি সত্যিই বুঝে থাকো ডিমান্ড কার্ভটা, তাহলে চলো এবার আমরা একটা অন্য কনসেপ্ট বুঝবো। আচ্ছা চলো একটু সামারি করে দিই, কী শিখলাম। বললাম ডিমান্ড কাকে বলে, সিম্পল জিনিস। ডিমান্ড কাকে বলে? বললাম যে ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছাকে ডিমান্ড বলে। ঠিক, নাম্বার 1 কনসেপ্ট বুঝলাম। নাম্বার 2 কনসেপ্ট কী বুঝলাম? যে ডিমান্ডের কী কী ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস অফ ডিমান্ড। ঠিক, ফ্যাক্টরস অফ ডিমান্ড আমরা শিখলাম। ঠিক আছে, মানে ডিমান্ড ফাংশন অফ প্রাইস অফ এক্স, ওই দ্রব্যটার দাম, রিলেটেড কমোডিটির দাম, অ্যাডভার্টাইজমেন্ট, ইনকাম, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে এই সমস্ত কিছু ছিল, এইগুলোকে আমরা কি বলছি না ফ্যাক্টরস অফ ডিমান্ড বলছি। এগুলোকে আমরা কি বলেছি? ফ্যাক্টরস অফ ডিমান্ড বলছি। ল অফ ডিমান্ড কি সেটা আমরা দেখলাম। আদার ফ্যাক্টর রিমেন আনচেঞ্জ থাকাকালীন কোনো দ্রব্যের দাম বাড়লে ডিমান্ড কমে, দাম কমলে ডিমান্ড বাড়ে, এই তো এই কথাটাই বললাম। ডিমান্ড কার্ভ কেমন দেখতে হয় সেটাও আমরা শিখে নিলাম। ঠিক, কারোর কোনো প্রবলেম নেই তো? খালি অ্যানা বলো একটুখানি, আমি বুঝে যাবো। বলো, আশা করি প্রবলেম থাকার কথা নয়। প্রবলেম হলে কমেন্ট সেকশান ওপেন আছে, কমেন্ট করে আমাকে জানাতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো এবারে নেক্সট একটা কনসেপ্ট আমরা পড়বো কি, যে এক্সেপশন টু ল অফ ডিমান্ড, যেই কথাটা আমি মাঝখানে বলছিলাম। যে সবসময় এই কথাটা ঠিক না যে কোনো দ্রব্যের দাম বাড়লে তার ডিমান্ড কমতেই হবে। ঠিক আছে, সবসময় এই কথাটা কিন্তু ঠিক না। আর ঠিক না বলেই এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে যখন আমরা ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট স্টাডি করব। এই কনসেপ্ট কাজে লাগবে। ন্যাশনাল ইনকাম স্টাডি করব, কনসেপ্ট কাজে লাগবে। ইনফ্লেশন স্টাডি করব, কনসেপ্ট কাজে লাগবে। বোঝা গেল? কনসেপ্ট কাজে লাগবে বলেই আমি পড়াচ্ছি, তোমাদের সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছে বা উদ্দেশ্য কোনোটাই আমার নেই। ঠিক, চলো তাহলে এক্সেপশন অফ ল অফ ডিমান্ড শিখে নেওয়া যাক। প্রথমত হচ্ছে গিভেন গুড। আচ্ছা কি গিভেন গুড? হোয়াট ইজ গিভেন গুড? বেসিক্যালি গিফেন বলে একজন অর্থনীতিবিদ ছিলেন, তিনি আয়ারল্যান্ডে গিয়েছিলেন। ঠিক আছে, আয়ারল্যান্ডে গিয়ে দেখছে যে আয়ারল্যান্ডে আলুর দাম বেড়ে যাচ্ছে, তাও লোকে পাগলের মতো আলু কিনে কিনে খাচ্ছে। ঠিক, কেন কিনে কিনে খাচ্ছে বেশি করে আলু? না, তিনি স্টাডি করে দেখলেন যে আয়ারল্যান্ডের লোকজনের প্রধান খাদ্য হচ্ছে আলু আর হচ্ছে কি না বিফ। বোঝা গেল? আলু এবং বিফ। ক্লিয়ার? এবারে যেহেতু বিফের দাম অনেকটাই বেশি, আলুর দাম তুলনামূলকভাবে কম। ধরে নাও বিফের দাম 400 টাকা করে কিলো, ধরে নাও। ঠিক আছে, আর আলুর দাম ধরে নাও 30 টাকা করে কিলো। ঠিক আছে, এবারে বলা হলো বিফের দাম 20% বেড়েছে। তর্কের ক্ষেত্রে ধরলাম বিফের দাম কী হয়েছে? 20% বেড়েছে। তাহলে এখন কত হবে? 480 টাকা হবে কিলো এর দাম। আর যদি বলা হলো নাকি না আলুর দামও 20% বেড়েছে, তাহলে আলুর দাম কত হবে? আলুর দাম হবে 36 টাকা। তো আমরা পার্সেন্টেজ দিক দিয়ে না দেখে আমরা যদি অ্যাজ এ বলে দেখি, 30 টাকা ছিল 36 টাকা হয়েছে, 400 টাকা ছিল 480 টাকা হয়েছে। তুমি নিজে বলো তো কোন জিনিসটা বেশি করে কিনবে? স্বাভাবিক। পরিমাণটা সমান রাখতে গেলে তো ওদের ফ্যামিলিতে 5 কিলো টোটাল ফুড আইটেম লাগে। ওরা তখন কি করে জানো? এই বিফটাকে কম করে কিনে আলুকে তখন কি করে বেশি করে কেনে, এই 5 কিলোকে মেনটেন করার জন্য। বোঝা গেছে? তো এই কারণে কী হয়েছে, আলুর দাম বাড়া সত্ত্বেও আলু বেশি বেশি করে কিনছিল। তো অধ্যাপক গিফেন তার নাম দিলেন কি না এটা গিফেন গুডস বা গিফেন এফেক্ট। বোঝা গেল? তাহলে গিফেন এফেক্ট কাকে বলে? হোয়াট ইজ গিফেন গুডস? না যেই সমস্ত কমোডিটি যেগুলো দাম বাড়ার সাথে সাথেও তার ডিমান্ড বাড়ে। তো পরবর্তীকালে এটা রেসেন্ট তিনি আলুর উপর উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন। ঠিক, তো গিফেন গুডস বোঝা গেল। নেক্সট হচ্ছে ভেলভেন গুডস বা ব্যান্ড ওয়াগান এফেক্টও বলে, ছেড়ে দাও, গুলি মারো, দরকার নেই। ঠিক আছে, ভেলভেন গুডস অনেকের থাকে, বাবা গুচির প্যান্ট, বাবা গুচির টি শার্ট, ও মাই গড। ঠিক আছে, iPhone 14 Pro, দাম তো হবেই, ঠিক কিনা? এটা ফুটপাথ থেকে কেনা, মোটে 100 টাকার টি শার্ট ও কেনে, হয় কি না? কেউ কেউ থাকে দাম দিয়ে কী করে, তার জিনিসের গুণাগুণ বিচার করে, হয় কি না? এটা দাম বেশি মানে কোয়ালিটি ভালো, দাম কম মানে কোয়ালিটি খারাপ। হয় কি হয় না? হয় কি হয় না বলো? ডেফিনেটলি হয়। যদি কেউ না দেখে থাকো, বাজারে তোমরা গিয়ে একটু চুপ করে লোকজনকে অবজার্ভ করো, দেখতে পাবে। ঠিক আছে, তো নিশ্চয়ই বন্ধুবান্ধব কমিউনিটিতে কেউ না কেউ এরকম থাকে যে এরকম করেও। ঠিক, তো দাম দিয়ে যদি কেউ গুণাগুণের বিচার করে তাহলে সেই কনসেপ্টকে কী বলে না
ভেলভেট গুডস বলে, ঠিক? তো স্বাভাবিক সে দেখবে কি দাম বেশি মানে জিনিসটা অথেন্টিক, একদম গুড প্রোডাক্ট, তো বেশি দাম দিয়ে জিনিস কেন, তো স্বাভাবিক তার ক্ষেত্রে ল অফ ডিমান্ড কি কার্যকরী হবে? ডেফিনেটলি হবে না, ঠিক? নেক্সট আছে প্রাইস চেঞ্জ এক্সপেকটেশান। মানে কি ধরো আগের বছর আমি তরকারি খাতিরে ধরলাম যে লাস্ট দেখা যায় পেঁয়াজের দাম রেকর্ড হয়ে গেছিলো, মনে আছে কিনা জানি না, 80 টাকা 100 টাকা করে কিলো হয়ে গেছিলো। তো এরকম লাগতে পারে যে এবছরও যদি এরকম হয়, ঠিক কিনা? তো আমরা তখন কী করলাম যে যেই না পেঁয়াজের দাম 30, 35, 40 হতে শুরু করেছে, মানুষ তখন কী করলো বেশি বেশি করে জিনিসপত্র কিনে স্টক করতে শুরু করে দিল, হয় কি না? তাহলে এক্ষেত্রেও কী হয়, জিনিসপত্রের দাম বাড়া সত্ত্বেও লোক কিন্তু বেশি বেশি করে কেনে, ঠিক কি না? তাহলে এই যে ফিউচার আরও দাম বাড়তে পারে এই এক্সপেকটেশানে মানুষ কী করে, তখন লোকজন তখন কী করে বেশি বেশি করে জিনিস কিনে তখন শুরু করে স্টক করতে শুরু করে, ঠিক? তাহলে প্রাইস চেঞ্জ হতে পারে, হ্যাঁ, এই কারণেও লোকে কী করে না দাম বাড়া সত্ত্বেও কেনে। তো এটাও কিন্তু ল অফ ডিমান্ডের একটা এক্সেপশান। নেক্সট হচ্ছে এসেন্সিয়াল বা নেসেসারি প্রোডাক্টের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে এটা কার্যকারী নয়। কেন নয় বলো তো? ধরো নুনের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, বলো তুমি কি কম করে খাও? হ্যাঁ বলো কেউ? নুনের দাম বেড়ে গেছে, মাকে কি গিয়ে বলো মা বা বাবা, বা তুমি নিজেও যদি রান্না করো যে তুমি কি রান্নায় নুনের দাম বেড়ে গেছে একটু কম করে নুন দিই, তো হয় বলো? কার হয়? নুনের দাম বেড়ে গেলে নুনকে কম দাও বলো। বা উল্টোটা কি হয়, নুনের দাম কমে গেছে তুমি কি আবার রান্নায় বেশি করে নুন দিয়ে দাও, এরকম হয়? খালি বলো হ্যাঁ না, হয় কি হয় না? ন্যাচারালি হয় না। তাহলে এইগুলোতে কী হয়, জিনিসপত্রের দাম বাড়া সত্ত্বেও কী হয়, আমাদেরকে ওইটা কিনতেই হয়, ঠিক কি না? আচ্ছা নেক্সট আসো চেঞ্জ ইন ইনকাম। কারোর যদি দাম, আমি তো বললাম যে আয় যদি কারোর বেড়ে যায় দাম বাড়ার সাথে সাথে, আয় যদি কারোর বেড়ে যায় বা যদি ব্ল্যাক মানি থেকে থাকে, হ্যাঁ ব্ল্যাক মানি মানে হচ্ছে যে আয়টা ইনকাম মানে ট্যাক্স ছাড়া, ট্যাক্স বহির্ভূত আয়, ঠিক আছে, তাকে আমরা বলি কি না ব্ল্যাক মানি বলি। যদি কারোর থেকে থাকে তো তার কী এসে যায় গো, জিনিসপত্রের যদি দাম বাড়ে, ঠিক আছে, তো আলুর দাম 30 টাকা না 60 টাকা কিচ্ছু ম্যাটার করে না, সে তখন কিনতেই থাকবে, ঠিক? তো ল অফ ডিমান্ড তার জন্য কী হবে না, অ্যাপ্লিকেবল হবে না, ঠিক? নেক্সট থিং না ট্রেডিং ইন স্টক এক্সচেঞ্জ। তোমরা যখন পড়বে স্টকের দাম, যেই কোম্পানির স্টকের দাম যত বেশি তো ধরে নেওয়া হয় যে সেই কোম্পানি তত ভালো জায়গায় আছে, ঠিক? আর যার স্টকের দাম পর করে কমে যায় তার ডিমান্ডও কী হয়, কমতে থাকে। তো স্টকের দাম বেশি থাকলে ডিমান্ড বাড়ে, স্টকের দাম কমতে থাকলে তার ডিমান্ডও কমে, ঠিক? কেন বাড়ে কেন কমে এটা আমরা যখন ইন্ডিয়ান বা যখন ফাইন্যান্সিয়াল মার্কেট যখন আমরা স্টাডি করব, তোমরা যারা রেগুলার দেখবে তোমরা বুঝে যাবে, চিন্তা নেই, ঠিক? আর হচ্ছে কি মেডিসিন, ওষুধ বলো, এই আজকের জামানায় দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় ওষুধের যা দাম বেড়েছে, কারণ যদি প্রয়োজন থাকে ওষুধ কি আমরা কম করে খেতে পারি? ওষুধের দোকানের সামনে কি দাঁড়াবে লোকজনে হাহাকার দেখলে বুঝতে পারবে, হয়তো 3 মাসের ওষুধ দিয়েছে কিনতে পারছে না, 15 দিনে ওষুধ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে, প্যাথেটিক কেস, সত্যিই তাই। এটা যদি বানিয়ে বলছি ওটাই না, তাদের হয়তো নেই, গিয়ে একটু ওষুধের দোকানের সামনে দাঁড়িয়েও বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, ঠিক না? তো মেডিসিন বলো যাই বলো, যেগুলো একটা ইঞ্জেকশনের দাম বললো 50,000 টাকা, সেটা হয়তো LSD লাইফ সেভিং ড্রাগ হয়তো একটা, তো তুমি কি না দিয়ে পারবে না, তো আগে দিতেই হবে। তাহলে এই সমস্ত জিনিসের দাম বাড়ার সত্ত্বেও কী করতে হয় না, আমাদেরকে দিতে হয়, এদের ডিমান্ডের কিন্তু কোনো চেঞ্জ হয় না। তো দিজ আর দ্য এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড, ঠিক আছে? আচ্ছা নেক্সট একটা কনসেপ্ট আসো, সেটা হচ্ছে সাপ্লাই, ঠিক আছে? এই সাপ্লাই কনসেপ্টটা আমরা নেক্সট দিন পড়বো, ওকে? তো একদিনে লম্বা হয়ে যাবে, তো আজকে তোমরা ডিমান্ডটা ভালো করে বুঝলে, নেক্সট দিন আমরা এই সাপ্লাইটা ভালো করে বুঝবো, এবং তার সাথে সাথে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম আমরা পড়বো ভালো করে, ঠিক আছে? দেখো এই ডিমান্ড এবং সাপ্লাই কী করে মার্কেটকে, এই যে মার্কেটে জিনিসপত্রের দাম কীভাবে ডিসাইড হয়, ঠিক কি না? গিয়ে দেখলি আলুর দাম কত, না আলুর দাম আজকে 30 টাকা কিলো, পেঁয়াজের দাম কত কি 25 টাকা কিলো, তো কখনো তোমাদের মাথায় আসে যে আলু পেঁয়াজ বা যে কোনো জিনিসপত্রের দাম কে ডিসাইড করে, ঠিক? আবার আমরা যারা একটুখানি পড়াশুনো করেছো, কোথাও গিয়ে দেখেছো যে ক্যাপিটালিস্টিক ইকোনমির একটা অন্যতম প্রধান ফিচার হচ্ছে কি না মার্কেট ডিসাইড করে। সেখানে কি হয় না মার্কেট ডিসাইড করে, মার্কেট কীভাবে ডিসাইড করে বা প্রাইস মেকানিজম সেখানে আছে। হোয়াট ইজ প্রাইস মেকানিজম, তোমার কোনো কনসেপ্ট আছে? নেই, শুধুমাত্র মুখস্থ করে কিচ্ছু লাভ নেই বাবা। তো এই প্রাইস মেকানিজমটা আমরা নেক্সট দিন পুরো স্টাডি করব, ঠিক আছে? ভালো থেকো, কেমন লাগলো তোমরা অবশ্যই পারলে কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো, ঠিক আছে? যদি ভালো লাগে, আদারওয়াইজ দরকার নেই, ঠিক আছে? তোমরা এনজয় করো, যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।